আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক গ্রামে নিজের গর্ভে থাকা নাজায়েজ বাচ্চা নষ্ট করতে গিয়ে মহাবিপদে পড়ে যায় এক নামকরা মডেল। সে তো জানতই না যে এখানে এই বাচ্চা নষ্ট করার ব্যাপারটা আসলে কোনো এক কালো জাদুর ভয়ানক অংশ, যে কালো জাদু করাই হয় এক ভয়ঙ্কর শয়তান জিনকে খুশি করার জন্য। এখন সে কি এই কালো জাদুর চক্র থেকে বের হয়ে আসতে পারবে? জানতে পারবো আজকের এই গল্পে, যেখানে রয়েছে অনেক রহস্য। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ঝিল এবং জঙ্গলে ঘেরা ইন্দোনেশিয়ার এক গ্রামের দৃশ্য দেখতে পাই, যেটা খুবই রহস্যজনক একটা গ্রাম ছিল। এই গ্রামে সবসময় কালো জাদুর চর্চা করা হতো, মানুষেরা শয়তানের পূজা করত। গ্রামটির নাম ছিল রাঙ্কাসপুনা। এখন 1989 সালে এই গ্রামের একটা দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একজন লোক তার স্ত্রীকে নিয়ে এক মহিলার কাছে এসেছিল। মহিলাটি দরজার ফাঁকা দিয়ে হাত বের করে তার স্ত্রীকে নিজের কাছে ডাকে, আর এরপর খুবই অদ্ভুতভাবে তার শরীরে হাত বুলাতে থাকে। আমরা বুঝতে পারি ওই লোকটির স্ত্রী মূলত প্রেগনেন্ট ছিল। তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। এরই মাঝে আমরা রিনি নামক একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা দৌড়ে এই মহিলার কাছে আসছিল তার ছেলেকে নিয়ে। আমরা বুঝতে পারি রিনি মূলত ওই মহিলার জন্য কাজ করত। এখন সে তার ছেলেকে বাইরে বসিয়ে ভেতরে চলে যায়, আর এরপর রিচুয়ালের জন্য সবকিছু প্রস্তুত করে দেয়। আমরা জানতে পারি যে অদ্ভুত মহিলাটি এখানে রিচুয়াল করছিল, তার নাম ছিল নিতা। নিতা এখানে ওই প্রেগনেন্ট মেয়েকে জিজ্ঞাসা করে যে সে ভয় পাচ্ছে কিনা। উত্তরে মেয়েটি বলে সে ভয় পাচ্ছে কার্মার। সে যদি এরকম কিছু করে তাহলে তার যদি খারাপ কিছু হয়। তখন নিতা বলে এর মাধ্যমে তার পাপ ধুয়ে যাচ্ছে। তাদের এই স্যাক্রিফাইস কার্মাকে দূরে রাখে, তাই সে যেন চিন্তা না করে। আর এরপর সে তাকে শান্ত করে রিচুয়াল শুরু করে দেয়। প্রথমেই সে ওই প্রেগনেন্ট মহিলার চুল কেটে খেয়ে ফেলে, আর এরপর একটা পাত্রে কিছু একটা ফেলে সে ওই প্রেগনেন্ট মহিলার চোখ চেপে ধরে এবং তাকে রিচুয়াল শেষ হওয়া পর্যন্ত চোখ বন্ধ রাখতে বলে। রিনি তখন সেখানেই দাঁড়িয়েছিল। এখন নিতা অদ্ভুত ভঙ্গিতে মন্ত্র পড়তে আরম্ভ করে, আর এর ফলে প্রেগনেন্ট মেয়েটার ভেতরে যেন কিছু একটা হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে হঠাৎই শান্ত হয়ে যায়। নিতা জানায় যে তার কাজ হয়ে গিয়েছে, আর এরপর মেয়েটি উঠে বসে। রিনি তাকে সাহায্য করে বাইরে যেতে। তখনই আমরা বুঝতে পারি যে মেয়েটি মূলত নিজের অ্যাবর্শন করাতে এখানে এসেছিল, অর্থাৎ তার পেটের বাচ্চাটিকে নষ্ট করতে। আমরা দেখতে পাই এক শয়তানি ছায়া, যা নিতার ভেতর থেকে বেরিয়ে আসে, অর্থাৎ নিতা কোনো স্বাভাবিক মানুষ ছিল না। এখন এদিকে বাইরে নিয়ে যাওয়ার পর মেয়েটি বারবার তাদেরকে ধন্যবাদ জানাতে থাকে, তাকে এখানে এনে সাহায্য করার জন্য। রিনি তার ছেলে গুনাকে সেখানে বসিয়ে রেখে মহিলার সাথে কথা বলতে যায়। যখন আমরা গুনাকে দেখতে পাই যে কিনা দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছিল ভেতরে কি হচ্ছে, সে নিতাকে দেখতে পায় যে কিনা পরক্ষণেই শয়তানির রূপ নিয়ে তার দিকে তাকিয়ে পড়ে, যার ফলে গুনা ভীষণ ভয় পেয়ে যায়। তার পাশ দিয়ে কোনো এক কালো ছায়া চলে যায়, যেটা সে লক্ষ্য করে। এদিকে ওই মহিলার বাচ্চাকে এইভাবেই কাঁচা খেয়ে ফেলছিল নিতা, বা বলা যায় নিতার ভেতরে থাকা ওই শয়তান। সাথে সাথে সেখানে থাকা রক্ত গায়েব হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা জাকার্তার দৃশ্য দেখতে পাই, যেখানে সিয়া নামক একজন মডেলকে আমরা দেখি। সে ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছিল, আর তার ফটোশ্যুটের দায়িত্বে ছিল তার ফটোগ্রাফার বাগাস। এমনিতে সিয়া সবসময় ভালো ফটোশ্যুট করে, তবে আজ কেন জানি তার অনেক বেশি অদ্ভুত লাগছিল। সে কোনো কিছুর সাথে ভালোভাবে পোজই দিতে পারছিল না, যে ব্যাপারটা বাগাসও লক্ষ্য করে। আমরা বুঝতে পারি সিয়ার মধ্যে অস্বস্তি লাগছিল কোনো একটা কারণে। সে যখন মেকআপ রুমে ছিল তখন মেকআপ আর্টিস্টও তাকে একই কথা বলে যে তার মুখ অনেক শুকনো লাগছে, মনে হচ্ছে সে অসুস্থ। এরই মাঝে সিয়ার এক বান্ধবী চলে আসে কেক নিয়ে তাকে সারপ্রাইজ দিতে। যদিও আজকে তার জন্মদিন ছিল না, সিয়ার জন্মদিন ছিল 2 দিন পরে। তবুও তার বান্ধবী যেহেতু এই শহরে থাকবে না, তাই সে আগে আগে সিয়াকে উইশ করতে বলে। সিয়া এতে করে খুশি হয়ে যায়। এরই মাঝে সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে জাকার্তাতে তার মিটিং রয়েছে। 5 দিনের জন্য তাকে সেখানে যেতে হবে, কেননা একজন মুভি ডিরেক্টর তার সাথে কথা বলতে চায়। যা শুনে সিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তার জীবনে এরকমই একটা বড় চান্সের জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল। ফাইনালি তার হাতে এই সুযোগ চলে এসেছে। বাগাসও সেখানে দাঁড়িয়ে তাদের সকল কথা শুনছিল। এরই মাঝে সিয়ার হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে। সে দৌড়ে চলে যায় ওয়াশরুমে।
তার ভীষণ বমি পাচ্ছিল। বাগাসও তার পিছু পিছু যায়, যেখানে সিয়ার অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে সে প্রেগনেন্ট। অবিবাহিত মডেল, সামনে এত বড় সুযোগ, এর মাঝে সে যদি আবার প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার জীবনে এর থেকে বড় বাধা আর কিছুই হতে পারে না। এটা ভেবেই কাঁদতে শুরু করে সিয়া। বাইরে থেকে তার কান্নার আওয়াজ শুনে বাগাসও চিন্তিত হয়ে পড়ে। এখন ওই দিন গাড়িতে করে বাগাস এবং সিয়া একসাথে বাড়িতে ফিরছিল, যেখানে আমরা জানতে পারি এই সন্তান আর কারণ নয় বরং বাগাসের ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বাগাস আগেই বুঝতে পেরেছিল যে সিয়া প্রেগনেন্ট। সে আগেই তাকে তার সাথে তার গ্রামে যেতে বলেছিল। তার গ্রামে খুব সহজেই মেয়েদের অ্যাবর্শন করিয়ে দেওয়া হয়, কোনো রকম ব্যথা পর্যন্ত কেউ পায় না। অলরেডি সিয়ার 3 মাসের মতো হয়ে গিয়েছে। এখনই যদি সে গিয়ে অ্যাবর্শন না করায় তাহলে খুব শীঘ্রই মানুষজন টের পেয়ে যাবে। তার ক্যারিয়ারের এত বড় টার্নিং পয়েন্টে সে কখনোই চাইবে না যে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাক, তাও আবার এমন একটা জিনিসের জন্য যেটা সে চায়ই না। কথা বলতে বলতেই আচমকা সিয়া রাস্তার মাঝখানে কিছু একটা দেখতে পায় এবং চিৎকার করে ওঠে। বাগাস দ্রুত গাড়ি থামিয়ে দেয় এবং বের হয় চেক দেওয়ার জন্য। ওই সময় পেছনে আমরা ওই শয়তানের উপস্থিতি টের পাই, যেটা সিয়ার দিকে নজর রেখেছিল। এদিকে গাড়ির পিছে অথবা নিচে কোথাও কিছু ছিল না, যা শুনে সিয়া একটু অবাক হয়। এখন তারা দুজন চলে যায় সিয়ার বাড়িতে। সেখানে সিয়া বাগাসকে বলে যে সে যদি এই বাচ্চাকে নষ্ট না করে, তারা দুজন যদি একসাথে এই বাচ্চাকে পালে, বাগাসের ক্যারিয়ারের তো কোনো ক্ষতি হবে না। সে তো একজন ফটোগ্রাফার হিসাবেই থাকবে। সিয়াও না হয় পরবর্তীতে নিজের ক্যারিয়ার গড়ে নিবে। যা শুনে বাগাস এবার তাকে বোঝায় যে তার বাবা মার একমাত্র আয়ের উৎসই হলো সিয়া। সিয়ার যদি এরকম কোনো নিউজ বের হয় তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে তারা। সেই সাথে সিয়া কোনো কাজও পাবে না। সিয়ার ক্যারিয়ার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। আর এই ব্যাপারটা এমন যে লুকানো কোনোভাবেই সম্ভব না। অন্যান্য লোক তো দূরের কথা, তার নিজের বাবা মাই কখনো ব্যাপারটা মেনে নিবে না। সিয়া এবার রেগে যায়। সে রাগের মাথায় বলতে থাকে বাগাস আসলে এই সব কিছু থেকে নিজের পিছু ছাড়াতে চাইছে, সে নিজেই আসলে প্রস্তুত না। যার প্রতি উত্তরে বাগাস জানায় যে যদি এমনটিই হতো তাহলে সে সিয়াকে ছেড়ে অলরেডি চলে যেত। তবে সে সিয়ার পাশে আছে শুধুমাত্র সিয়ার কথা ভেবে। সে এখন শুধুমাত্র সিয়ার ক্যারিয়ার নিয়েই চিন্তা করছে, কেননা মুভিতে অভিনয়ের মতো এত বড় সুযোগ সিয়ার পাবে না। আর এটা যে সিয়ার জন্য কতটা ইম্পর্ট্যান্ট তা বাগাস জানে। এরপরও যদি সিয়া চায় যে বাগাস এখান থেকে চলে যাক, তাহলে সে চলে যাবে। তবে সিয়া তাকে আটকায়। সে বুঝতে পারে যে বাগাস সত্যি তার কথাই চিন্তা করছে। এখন সে বাগাসকে বলে যে তার কি করা উচিত, তাদেরকে ডক্টর দেখানো উচিত। তবে বাগাস এমনটি চাইছিল না, কেননা ডক্টরের কাছে গেলে তার এই নিউজটি বাইরে চলে যেতে পারে। তাই সেই অ্যাবর্শনের কাজটি গোপনে করতে চাইছিল তার গ্রামে গিয়ে। আগামীকালই সে সিয়াকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে বলে সিয়াকে জানায়। সিয়াও আর কথা বাড়ায় না, বরং বাগাসের কথা মেনে নেয়। এখন পরদিনই সিয়া রেডি হয়ে নেয়, যেখানে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সেই ব্যথা সামলানোর চেষ্টা করছিল, এমন সময় একটা বাচ্চার কণ্ঠ শোনা যায়। হঠাৎ করে ফাঁকা বাড়িতে এই কণ্ঠস্বর শুনে সিয়া অবাক হয়ে যায়। সে রুম থেকে বের হয়ে এই কণ্ঠস্বর ফলো করতে থাকে। তখনই পিছ থেকে এই কণ্ঠস্বর ভেসে আসে, যা ফলো করতে করতে সে পৌঁছে যায় ডাইনিং হলে। তখনই ফোনটি বেজে ওঠে। সিয়া ওই কান্নার আওয়াজকে নিজের মনের ভুল হিসাবেই ধরে নেয় এবং ফোনটি রিসিভ করার জন্য চলে যায়। ফোনটি রিসিভ করা মাত্রই এক রক্তাক্ত মেয়েকে দেখা যায়, যে কিনা সিয়ার কানের কাছে এসে মা বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে সিয়ার ঘুম ভেঙে যায়। সিয়া তখন বাসে ছিল, বাগাসের সাথে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেখানে হুঁশ ফেরার পর সে বাগাসের জায়গায় ওই রক্তাক্ত মেয়েটিকে দেখতে পায়, যা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। বাগাস কোনো মতে তাকে সামলে নেয়। বাগাস তাকে বোঝায় যে ভয় পেয়ে লাভ নেই, এটা শুধুমাত্র খারাপ স্বপ্ন ছিল বই আর কিছুই না। তারা খুব শীঘ্রই গ্রামে পৌঁছে যাবে, তখন আর চিন্তার কিছু থাকবে না। এখন দেখতে দেখতে ওই জায়গাটি চলে আসে যেখানে বাগাস নামতে চাইছিল। এখানে সাধারণত কেউ নামে না, যে কারণে বাস ড্রাইভারও একটু অবাক হয়। তবে বাগাস এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সিয়াকে নিয়ে নেমে পড়ে। জায়গাটি বেশ ভুতুড়ে ছিল, সামনে ছিল ঘন জঙ্গল। এখন বাস থেকে নামার পর সিয়ার সামনে জঙ্গল দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না বাগাস তাকে এই জঙ্গলের পথ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। বাগাস তাকে আশ্বাস দেয় এবং তার সাথে সামনে এগিয়ে যেতে বলে। সিয়া তবুও ভয় পাচ্ছিল এবং এই জঙ্গলে প্রবেশের আগে সে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল। তবে বাগাস বলে সে তার সাথে আছে, সে কেন চিন্তা করছে।
এভাবেই বুঝিয়ে বাঝিয়ে সে তাকে একটা ঝিল পর্যন্ত নিয়ে আসে। ঝিলটা পার হওয়ার সময় সিয়া অনুভব করতে পারে তার পেছনে যেন কেউ আছে, তবে বাগাস তাকে বোঝায় যে এটা হতে পারে কোনো বাতাস। ওই সময় আমরা দেখতে পাই সত্যি একটা কালো ছায়া তাদের পিছে ছিল। এখন এভাবেই জঙ্গলের মাঝ দিয়ে এগোতে এগোতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা গিয়ে পৌঁছায় একটা অদ্ভুত জায়গায়। সেখানে একটা অদ্ভুত গেটের মতো বানানো ছিল। বাগাস সামনের দিকে এগিয়ে যায় এবং কিছু একটা মন্ত্র পড়তে আরম্ভ করে, যা দেখে সিয়া জিজ্ঞাসা করলে বাগাস তাকে বলে তাদের গ্রামে প্রবেশের জন্য এটা তাদের রিচুয়াল। এরপর সে একটা বোতলে করে পানি নিয়ে সেখানে দেয় এবং ব্যাগ থেকে বের করে নেয় একটা দাঁতের মতো দেখতে ধারালো কিছু, যেটা সে রিচুয়ালের মাধ্যমে সেখানেই রেখে দেয়। এখন রিচুয়াল শেষে সে সিয়াকে তার সাথে ভেতরে প্রবেশের জন্য বলে। সিয়ার এই সব কিছু দেখে বেশ অদ্ভুত লাগছিল, তবুও সে এত কিছু চিন্তা না করে ভেতরে প্রবেশ করে। তবে তার অগোচরে সেখানে কোনো এক অদ্ভুত শক্তির উপস্থিতি আমরা টের পাই। এখন বাগাস সিয়াকে নিজের গ্রামে নিয়ে আসে। গ্রামটি বেশ ফাঁকা এবং অদ্ভুত ছিল। বাগাস জানায় যে এটা একটা পরিত্যক্ত গ্রাম। 1960 সালে বন্যার পর এখানকার বেশিরভাগ মানুষই চলে গিয়েছিল, যাদের মধ্যে বাগাসের বাবাও ছিল। সে তাকে এবং তার অসুস্থ মাকে এই গ্রামে রেখে চলে গিয়েছিল। পরবর্তীতে তার মা এই গ্রামেই মারা যায়। সিয়া বলে কাজ শেষ করে যদি হাতে সময় থাকে তাহলে নিশ্চয়ই তারা বাগাসের মায়ের কবর জিয়ারত করে যাবে, যা শুনে বাগাস একটু খুশি হয় এবং সিয়াকে বলে তার মা যদি বেঁচে থাকতো তাহলে সে সিয়াকে অনেক পছন্দ করত। যদিও সিয়ার তখনও মন খারাপ ছিল যে সে এত বড় একটা পাপ করতে চলেছে, তাও আবার জেনে বুঝে। এই পাপের তো কোনো ক্ষমাও নেই। তখন সিয়াকে খুশি করার জন্য বাগাস তার ব্যাগ থেকে একটা গিফট বের করে এবং সেটা সিয়াকে দেয়, যেটা পাওয়া মাত্রই সিয়া খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কেননা বাগাস তাকে রিং দিয়ে প্রপোজ করছিল। সে তাকে হ্যাপি বার্থডে জানায়। সিয়া বলে এটা তার জন্মদিনের সব থেকে বেস্ট উপহার। বাগাস বলে সে তাকে প্রচণ্ড ভালোবাসে। সবকিছু ঠিক হওয়ার পর তারা দুজন এক হয়ে যাবে। এ কথা শুনে সিয়া খুশি হয়ে যায়। তারা দুজন ক্লোজ হতেই যাবে এমন সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে আওয়াজ হয়ে ওঠে, যার ফলে দুজনই ঘাবড়ে যায়। এখন আর দেরি না করে বাগাস সিয়াকে নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় সে সিয়াকে জানায় যে আজ থেকে রিচুয়াল শুরু হবে, যা শুনে সিয়া হতবাক হয়ে যায়। রিচুয়ালের কথা সে আগে তাকে বলেনি। তখন বাগাস বলে এই রিচুয়ালের কারণেই সিয়ার কোনো রকম পেইন হবে না, এটা তাদের গ্রামের একটা নিয়ম বলা যায়। এভাবেই সে সিয়াকে বুঝিয়ে নেয়। এমন সময় সিয়া সেখানে কারোর উপস্থিতি টের পায়। আমরা গল্পের শুরুতে দেখানো ওই ছোট্ট গুনাকে দেখতে পাই, যে লুকিয়ে লুকিয়ে সিয়াকে দেখছিল। এখন তারা গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় বাগাসের দেখা হয় ওই লোকটির সাথে, যাকে আমরা গল্পের শুরুতে ওই রিচুয়ালের স্থানে দেখেছিলাম। তার স্ত্রী এখানে উপস্থিত ছিল। লোকটি বাগাসের সাথে আলাদাভাবে কথা বলার জন্য চলে যায়। তখন সিয়ার সাথে ওই মহিলা কথা বলে এবং জিজ্ঞাসা করে যে সেও কি স্যাক্রিফাইস করতে যাচ্ছে। সিয়া এই কথা শুনে একটু অবাক হয়। তখন মহিলাটি বলে সে অ্যাবর্শনের কথা বলছে। সিয়া হ্যাঁ বললে মহিলাটি জানায় একদমই চিন্তা না করতে। সে ডক্টরের কাছে না গিয়ে ভালোই করেছে, এখানে একদমই পেইন হয় না, সেই সাথে সে আশীর্বাদও পাবে। তার এই সকল অদ্ভুত কথা সিয়া কিছুই বুঝতে পারে না। এরই মাঝে বাগাস সেখানে আসলে সিয়া তাকে জিজ্ঞাসা করে ওই লোকটির ব্যাপারে। বাগাস তার কথা এড়িয়ে যায় এবং তাকে নিয়ে একটা বাড়িতে যায়, যেখানে বাগাস এগিয়ে গিয়েছিল দরজায় নক করতে। ওই সময় সিয়া জানালার কাছে গুনাকে বসা অবস্থায় দেখতে পায়, যার হাতে বড় একটা পাথর ছিল। সে সিয়ার সামনেই হুট করে সেটা মুখের ভেতরে পুরে দেয়, যা দেখে সিয়া বিচলিত হয়ে পড়ে। বাগাস এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সিয়ার নজর সরে যায়। পরবর্তীতে সেদিকে তাকিয়ে সে দেখতে পায় ওই জানালার কাছে কেউই নেই। এখন বাগাস দরজায় আবারও নক করে এবং দরজা খুলে রিনি। তারা আগে থেকেই পরিচিত ছিল। এখানে বাগাস সিয়ার সাথে রিনির পরিচয় করিয়ে দেয়, যেখানে তার সাথে গুনাও ছিল। বাগাস বলে সিয়া নিতার সাথে দেখা করতে এসেছে, যা শুনে রিনি তাকে ভেতরে যেতে বলে, তবে সে বাগাসকে ভেতরে যেতে বাধা দেয়। তখন সিয়া বাগাস ভেতরে কেন আসছে না এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বাগাস বলে তার একটু কাজ আছে। সিয়া যেন ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ভেতরে যাওয়ার পর সিয়া দেখতে পায় গুনার হাতে ওরকম একটা পাথরই ছিল। রিনি তাকে ভেতরে চলে যেতে বললে গুনা ভেতরে চলে যায়। তখন রিনি সিয়াকে জিজ্ঞাসা করে যে তারা বিবাহিত কিনা। সিয়া উত্তরে না জানায়। তখন রিনি তার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে এবং নিজে বসে পান খেতে থাকে। সে জিজ্ঞাসা করে সিয়া কি করে। সিয়া উত্তরে ফটো মডেলিং এর কথা বললে রিনি বলে যে এজন্যই বাগাসের তাকে পছন্দ হয়েছে।
সিয়া জিজ্ঞাসা করে রিনি বাগাসকে চেনে কিনা। উত্তরে রিনি বলে বাগাস এই গ্রামেরই, তার হাজবেন্ডও এই গ্রামের, তবে রিনি এই গ্রামের নয়। বিয়ের পর সে এখানে এসে থাকা শুরু করেছে, আর তার হাজবেন্ড এখন শহরে আছে চাকরির সূত্রে। এখন এরপর রিনি সিয়াকে তার ঘর দেখিয়ে দেয়। সিয়া ভেতরে গেলে রিনি জিজ্ঞাসা করে যে বাগাস এই সন্তান চায় না নাকি সে, যার উত্তরে সিয়া বলে যে তারা দুজনই এখন এই সন্তানের জন্য রেডি না। রিনি তাকে চিন্তা করতে নিষেধ করে রেস্ট নিতে বলে এবং দরজা টেনে দেয়। আমরা রিনির ব্যবহার থেকে বুঝতে পারি সে কিছু একটা লুকাচ্ছিল। এখন সিয়া তার ঘরে ছিল। ওই সময় আমরা এই গ্রামেরই আমার নামক একজন লোককে দেখতে পাই, যে কিনা ওই বাড়ির পাশে থাকা কুয়ো থেকে পানি নিতে এসেছিল। হঠাৎ করেই সে কুয়োর পানি অনেক ঘোলা দেখতে পায়, যেটা স্বাভাবিক ছিল না। সেই সাথে আশেপাশে অদ্ভুত বাতাস বইছিল। আমরা কোনো এক কালো ছায়াকে দেখতে পাই রিনির বাড়িতে প্রবেশ করতে, যে ব্যাপারে কোনো কিছু না জানা সিয়া তো শুয়ে পড়েছিল রেস্ট নেওয়ার জন্য। এরই মাঝে তার রুমের দরজা আপনা আপনি খুলে যায়। সে দেখার জন্য উঠে পড়ে যে সেখানে কেউ আছে কিনা, তবে সেখানে তো কেউই ছিল না। হঠাৎ করেই কিছু একটা পড়ার আওয়াজ হয়ে ওঠে। সিয়া রুম থেকে বের হয়ে রিনি এবং গুনাকে ডাকতে থাকে, তবে তাদের কারোর কোনো সাড়া শব্দ ছিল না। তাই সে তাদের রুমের দিকে চলে যায়। সেখানে দরজা খুলে সে চলে আসে রান্নাঘরে, যেখানে সে একটা পাত্র নিচে পড়ে থাকতে দেখতে পায় এবং সেটা তুলে রাখে। ওই সময় চুলায় কিছু একটা দেওয়া ছিল যেটা পুড়ে যাচ্ছিল, তাই সে পাত্রটা সরিয়ে রাখে। এটা করে সে পিছে ফিরতেই চমকে ওঠে। সেখানে হঠাৎই গুনাকে দেখে। এতে তার হাতে গরমের তাপ লেগেছিল। এখন সে গুনার কাছে আসে এবং তার গলায় কিছু দাগ দেখে জিজ্ঞাসা করে যে সেখানে কি হয়েছে। তখনই হঠাৎ করে গুনার কিছু একটা হয়ে যায়। সে সিয়ার একদমই কানের কাছে চলে আসে এবং মুখ খুলে কিছু একটা বলার যেন চেষ্টা করতে থাকে। হঠাৎ করেই তার দুই চোখ সাদা হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে সিয়া হতবাক হয়ে গিয়েছিল এবং গুনা ঠিক আছে কিনা তা দেখার চেষ্টা করছিল। এমন সময় সেখানে রিনি চলে আসে। সে গুনার মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। একটুর মধ্যেই গুনা স্বাভাবিক হয়ে যায়। তখন রিনি সিয়াকে জানায় যে গুনা স্বাভাবিক সুস্থ বাচ্চা না, তার একটু সমস্যা আছে। এখন এরপর আমরা সিয়াকে বাইরে দেখতে পাই, যেখানে সে এসব কিছু নিয়েই ভাবছিল। এমন সময় বাগাস চলে আসে। সে সিয়াকে জিজ্ঞাসা করে যে সে গোসল করেছে কিনা। গোসলের নিয়ম নিশ্চয়ই রিনি তাকে বলে দিয়েছে। সিয়া হ্যাঁ বললে বাগাস তাকে দ্রুত নিয়ম অনুযায়ী গোসল করতে বলে। ততক্ষণে সে ভেতরে তার জন্য অপেক্ষা করবে। এখন গোসলের জন্য সিয়া সেখানেই থাকা ওই কুয়ো থেকে পানি তুলতে শুরু করে, যেখানে এইবার সিয়া পানি তোলার সময় আমরা দেখতে পাই পানি একদমই পরিষ্কার, যেটা আমারের বেলায় ছিল না। এখন সিয়া এই পানি নিয়ে চলে যায় গোসলখানায়। আমরা জানতে পারি রিনি তাকে একটা বিশেষ রকমের মাটি দিয়েছিল, যে মাটি শরীরে 3 বার লাগাতে হবে সিয়াকে, আর এরপর পানি দিয়ে তাকে গোসল করতে হবে, যাতে করে তার শরীর একদমই রিল্যাক্স হয়ে যায় আর রিচুয়ালের জন্য সে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। রিনি তাকে ঠিক যেভাবে বলেছিল সিয়াও ঠিক একইভাবে গোসল করতে থাকে। গোসল শেষ করে সে যখন রুমে আসে তখন সে সেখানে গুনাকে দেখতে পায়, যে অদ্ভুতভাবে দরজার কাছে দাঁড়িয়েছিল। সিয়া তার কাছে গেলে গুনা তাকে একটা মাটির পুতুল দেয়। সিয়া এটা দিয়েই তার সাথে খেলতে আরম্ভ করে। তখনই পিছ থেকে রিনি তাকে ডাক দেয়। দেখা যায় গুনা তো রিনির পাশে। ফলে সিয়া হতবাক হয়ে নিজের পাশে তাকাতে দেখতে পায় সেখানে তো কেউই নেই, অথচ তার হাতে মাটির ওই পুতুলটি ছিল। যদি সে কল্পনাই করে থাকবে তাহলে এই পুতুলটি আসবে কোথা থেকে, এটা নিয়েই ভাবছিল সিয়া। এরই মাঝে হঠাৎ করেই তার পেটে ব্যথা হতে শুরু করে, তার শরীর খারাপ করে এবং আবারও কষ্ট হতে থাকে। ওই সময় সে জানালার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই বাইরে গুনাকে দেখা যায়, যে কিনা সিয়াকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়াতে শুরু করে। সিয়াও তখন সে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য বাইরে চলে যায়। সে গুনার পিছু করছিল। এমন সময় তার পেটে আরো প্রচন্ড ব্যথা হতে থাকে। সে যেন এই ব্যথা সহ্য করতে পারছিল না। এরপরও সে গুনার পিছু করে। হঠাৎ করেই সে গুনাকে হারিয়ে ফেলে। পিছ থেকে আওয়াজ আসতেই পিছে তাকিয়ে দেখতে পায় সেখানে গুনা দাঁড়িয়ে আছে। তাকে আবার সাইডেও দেখা যায়, অর্থাৎ সে চারিদিকে ছিল। এমন সময় সিয়ার পেটে ব্যথা আরো বেশি বেড়ে যায়। সে নিচে বসে পড়ে। এমন সময় তার পিছে আমরা রক্তাক্ত কাউকে দেখতে পাই, কোনো এক শক্তি যে কিনা দূর থেকে সিয়ার উপর নজর রেখে চলেছিল। সিয়াও যেন এই শক্তিকে অনুভব করতে পারে। সামনের দিকে তাকাতেই গুনাকে দেখা যায়, যে কিনা সিয়াকে চুপ থাকতে বলে। তখনই আচমকা ওই শক্তি একদমই তার মুখের কাছে চলে আসে।
মুখোশধারী এই রক্তাক্ত ব্যক্তিকে দেখে চিৎকার করে ওঠে সিয়া। সে ভয়ানকভাবে সিয়ার দিকে এগোতে থাকে, যা দেখে সিয়া চিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা ধান ক্ষেতের ভেতরে দেখতে পায়, যেখানে তার সামনে দাঁড়িয়ে ছিল গুনা। গুনা এখানে সিয়াকে চুপ থাকতে বলে এবং ইশারায় বলে যে তার ভীষণ ভয় করছে। সিয়া বুঝতে পারে গুনা আসলে কথা বলতে পারত না। এমন সময় পিছ থেকে আওয়াজ হয়ে উঠলে সিয়া সেদিকে তাকাতেই একটা অদ্ভুত জায়গা দেখতে পায়। অদ্ভুত একটা মূর্তি ছিল সেখানে, সেই সাথে ছিল উপরে ঝুলন্ত একটা ধারালো খাঁচা। দেখে মনে হচ্ছিল এটা হয়তোবা কোনো রিচুয়ালের স্থান। সিয়া গুনাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই গুনা সেখান থেকে পালাতে শুরু করে। সিয়া তার পিছু করার আগেই পিছ থেকে তাকে কেউ একজন ডাক দেয়। এই মহিলাই আসলে গল্পের শুরুতে দেখানো ওই নিতা ছিল। সে এখানে সিয়াকে জানায় যে সিয়া তার কাছেই এসেছে। নিতা এখানে সিয়ার কাছে জানতে চায় যে সে কেন এই বাচ্চাটি অ্যাবর্ট করতে চায়, তবে সিয়া এই কথার উত্তর দিতে পারে না। তখন নিতা বলে যে এই পুরো রিচুয়াল এবং এই অ্যাবর্শনে নিতাই তাকে সাহায্য করবে, তাই সিয়া যেন চিন্তা না করে। একথা বলে সে তাকে ওই মূর্তিটির কাছে নিয়ে যায় এবং জানায় যে এটা একই সাথে মৃত্যু এবং জন্মের সিম্বল। কোনো কিছু শেষ হওয়ার সাথে সাথে কোনো একটা কিছু শুরু হয়, অর্থাৎ প্রত্যেক জন্মের পেছনে কোনো না কোনো মৃত্যু আছে। মৃত্যু থেকে অর্থাৎ আত্মত্যাগ থেকেই সবকিছু শুরু হয়। তার এই সকল অদ্ভুত কথা সিয়া কিছুই বুঝতে পারে না। তখন সে সিয়াকে ওই একইভাবে স্পর্শ করতে থাকে যেভাবে গল্পের শুরুতে সে ওই মহিলাকে করেছিল। সে সিয়ার পেটে হাত রাখে এবং বলে আজ বিকালেই তারা এই রিচুয়ালটি শুরু করবে। সিয়া এতে করে একটু অবাক হয়, কেননা তার রিচুয়াল আগামীকাল হওয়ার কথা ছিল। তবে নিতার মতে সে দ্রুত সিয়াকে সাহায্য করতে চায় বলেই এটা করছে। সেখানে জাকা নামক একজন লোক ছিল, যাকে নিতা বলে যে সিয়ার জন্য 3 মাসের রিচুয়াল শুরু করতে। লোকটি তখন সিয়াকে তার সাথে যেতে বলে। সিয়াও লোকটির সাথে চলে যায়। অন্যদিকে ওই সময় গুনার হাত মুখ পরিষ্কার করে দিচ্ছিল রিনি, যেখানে বাগাস আসে। তখন রিনি বাগাসকে রহস্যজনকভাবে প্রশ্ন করে যে তার শহরে গিয়ে বেশ মন লেগে গিয়েছিল, তাই না? যা শুনে বাগাস বলে সে সেখানে কাজ করতে গিয়েছিল। উত্তরে রিনি বলে যে তার কাজ ছিল শুধুমাত্র একটা মানুষকে খোঁজা, কিন্তু সে তো এটুকু বলতেই বাগাস তাকে চুপ করিয়ে দেয় এবং বলতে থাকে যে সে যা কিছু করেছে নিতার আদেশ মোতাবেক করেছে। এই ব্যাপার নিয়ে রিনির কোনো রকম আক্ষেপ থাকা উচিত না। সে তার ওয়াদা পূরণ করতে এই সব কিছু করেছে। রিনি এই কথার উত্তর দিতে যাবে তখনই সে লক্ষ্য করে সিয়া সেখানে চলে এসেছে, তাই সে গুনাকে নিয়ে ভেতরে চলে যায়। সিয়া বাগাসকে প্রশ্ন করে যে সে রিনির সাথে কি কথা বলছিল। বাগাস উত্তরে বলে সে রিনির ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। সে রিনিকে একপাশে নিয়ে যায় কথা বলতে, যেখানে ভেতরে গিয়ে জাকা রিনিকে জানায় যে দ্রুত 3 মাসের রিচুয়ালের সবকিছু প্রস্তুত করে ফেলতে। আজ বিকালেই রিচুয়ালটি কমপ্লিট করা হবে। এদিকে বিকালের কথা শুনে সিয়া অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল সে এখনো প্রস্তুত না। তখন বাগাস বলে এটা হলে তো আরো ভালো, তারা দ্রুত এই গ্রাম থেকে চলে যেতে পারবে। তবে সিয়ার তো সবকিছু বেশ অদ্ভুত লাগছিল। তবে বাগাস এই কথায় গুরুত্ব দেয় না। সে তাকে স্ট্রং থাকতে বলে এবং ঠান্ডা মাথায় এই রিচুয়ালগুলো করতে বলে। এরই মাঝে রিনি চলে আসে সিয়াকে নেওয়ার জন্য। সে শুধুমাত্র সিয়াকে নিয়েই যায় না, বরং সে এখানে বাগাসের প্রতি কেন জানি অদ্ভুত একটা রাগ দেখিয়ে যায়, যার কারণ আমরা একটু পরেই বুঝতে পারবো। আপাতত বাগাস এইসবে গুরুত্ব না দিয়ে চলে যায় নিতার কাছে। নিতা তখন অদ্ভুতভাবে ওই রিচুয়ালের স্থানটিতে বসেছিল, যেন সে বাগাসেরই অপেক্ষা করছিল। বাগাস এখানে তার সামনে মাথা নিচু করে বসে পড়ে এবং তাকে বলে সে তার প্রমিস রেখেছে। সে যা বলেছিল বাগাস তাই করেছে। তখন নিতা বলে তার এই প্রমিস, তার এই আত্মত্যাগ কোনো কিছুই বৃথা যাবে না। তবে সে যেন কখনোই বাগাসের বাবার মতো করে তাকে ধোঁকা না দেয়, এই দুঃসাহসিকতা সে যেন না দেখায়। বাগাস এখানে প্রমিস করে যে সে কখনোই তাকে ধোঁকা দিবে না। তখনই আমরা দেখতে পাই এই দুইজনের মধ্যে একটা অস্বাভাবিক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। আমরা বুঝতে পারি কোনো এক বিশেষ উদ্দেশ্যেই বাগাস সিয়াকে এখানে নিয়ে এসেছিল। এদিকে এই ব্যাপারে কিছু না জানা বেচারি সিয়াকে তো রেডি করা হচ্ছিল রিচুয়ালের জন্য। রিনি যখন সিয়াকে তৈরি করছিল তখন সিয়া তার হাতে একটা ঘড়ি লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে এই ঘড়িটি সে কোথায় পেয়েছে। রিনি বলে সে শহর থেকে কিনেছিল। সিয়া রিনিকে জিজ্ঞাসা করে যে তার নিতার জন্য কাজ করতে কোনো রকম বাধা লাগে কিনা। রিনি উত্তরে বলে যে একদমই না,
নিতার মতে কোনো আত্মত্যাগী বৃথা যায় না। যা শুনে সিয়া বলে নিতার সকল কথা রিনি চোখ বন্ধ করে বিশ্বাস করে কিনা। তার কি মনে হয় নিতা ভালো? যার উত্তরে রিনি সিয়ার কানের কাছে গিয়ে প্রশ্ন করে, সিয়ার কি মনে হয় সিয়া নিজে ভালো? এই প্রশ্ন শুনে সিয়া চুপ হয়ে যায়। তখন রিনি তাকে পোশাক চেঞ্জ করে নিতে বলে এবং রিচুয়ালের পোশাক পরে তৈরি হয়ে নিতে বলে। ওই সময় বাইরে আমরা জাকাকে দেখতে পাই, যে কিনা কালো রঙের একটা মুরগি দিয়ে রিচুয়ালের সবকিছু প্রস্তুত করছিল। সে কিছু একটা মন্ত্রের মতো পড়ে এক ঝটকায় ওই কালো মুরগির ঘাড় মোটকে মেরে ফেলে। এখন রান্নাঘরে গিয়ে রিনি রিচুয়ালের জন্য সবকিছু রেডি করছিল। এমন সময় সেখানে বাগাস আসে, যাকে দেখে রিনি জিজ্ঞাসা করে বাগাস এখানে কেন এসেছে। বাগাস বলে সে যেন কখনোই তার কোনো কাজকে নিয়ে প্রশ্ন না করে, সে যা কিছু করছে তাদের জন্যই। সে নিতার কথা মতো অনেক স্যাক্রিফাইস করেছে। রিনি মনে করিয়ে দেয় সে নিজেও স্যাক্রিফাইস করেছে। তখন সে রিনিকে শান্ত করে এবং বোঝানোর চেষ্টা করে যে গুনাকে সুস্থ করে তুলতে গেলে তাদের এটা করতেই হবে। তারা দুজন গুনার বাবা মা, যারা কিনা শুধুমাত্র গুনার জন্যই এই সব কিছু করছে। আজকে স্যাক্রিফাইসের পর গুনা সুস্থ হয়ে যাবে, নিতা নিজে তাকে বলেছে। আর এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের স্বপ্নের জীবন বেছে নিবে। এই গ্রাম ছেড়ে তারা তিনজন অনেক দূরে চলে যাবে। কথা বলে সে রিনিকে জড়িয়ে ধরে, যা দরজার কাছে এসে দেখে ফেলে সিয়া। তার আর কিছু বুঝতে বাকি থাকে না। তাকে সেখানে দেখে বাগাস একদমই ঘাবড়ে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করছিল, তবে সিয়া তার কোনো কথাই শোনে না। সে রুমে চলে যায় তার ব্যাগপত্র নিতে। সে তখনই এই গ্রাম থেকে চলে যেতে চাইছিল। বাগাস আপ্রাণ চেষ্টা করতে থাকে তাকে আটকানোর জন্য, তবে সিয়া তো এখানে প্রচণ্ড রেগে গিয়েছিল। সে বাগাসকে প্রশ্ন করে যে রিনি তার স্ত্রী এবং গুনা তার ছেলে, তাহলে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক কি? বাগাস শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। তখন বাগাস বলে যে গুনার তাকে প্রয়োজন, এটা জীবন এবং মৃত্যুর ব্যাপার। একমাত্র সিয়ার বাচ্চার মাধ্যমেই গুনাকে বাঁচানো সম্ভব। এছাড়া সিয়া নিজেও বাঁচতে পারবে না। সেই গ্রামের সাথে আবদ্ধ হয়ে গিয়েছে ওই রিচুয়ালের মাধ্যমে। সেই গ্রাম থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারবে না। তবে সিয়া তার কোনো কথাই শোনে না, বরং সে এই অভিশপ্ত গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য তখনই রওনা দেয়। সে ওই গেট পর্যন্ত চলে আসে যেখান থেকে ভেতরে প্রবেশ করেছিল। তবে এই গেটটি ক্রস করা মাত্রই হঠাৎ করেই তার পেটে ব্যথা হতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। হঠাৎ করেই সে একটা কণ্ঠস্বর শুনতে পায়, যে কিনা তাকে মা বলে ডাকছিল। সে একটা অদ্ভুত সাদা রুমের ভেতরে ছিল, যেখানে হঠাৎ করেই তার হাত পায়ের শিরাগুলো জেগে ওঠে এবং তার পেটটা ফুলতে আরম্ভ করে, যার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক হাত এবং তার মুখের উপর চলে আসে ওই রক্তাক্ত মেয়েটি, যে তাকে বলতে থাকে তাকে না মারতে। এরই মাঝে দৃশ্যটি শেষ হয়ে যায় এবং আমরা জাকাকে দেখতে পাই, যে কিনা ওই বিশেষ স্থানে রিচুয়ালের জন্য সবকিছু প্রস্তুত করছিল। নিতা এবং রিনি সেখানেই উপস্থিত ছিল। সিয়াকেও অজ্ঞান অবস্থায় বাগাস সেখানে নিয়ে আসে এবং ওই গোল জায়গাটাতে শুইয়ে দেয়। নিতা চলে আসে তার কপালে একটা টিকা দিতে। এমন সময় চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। নিতা শুরু করে দেয় তার অদ্ভুত রিচুয়াল। আমরা দেখতে পাই সিয়াকে অদ্ভুত পোশাক পরিয়ে রাখা হয়েছিল। তার জ্ঞান ফিরেছিল ঠিকই, তবে তার নিজের উপর কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। সে এখানে নিতার ইশারাতে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে এবং এভাবেই রিচুয়াল চলতে থাকে। সে চিৎকার করছিল এবং নিজেকে আটকানোর চেষ্টা করছিল, তবে কিছুতেই কিছু হচ্ছিল না। এমন সময় উপর থেকে খাঁচাটি নেমে আসে এবং চারিদিক থেকে অন্ধকার সরে যায়। কিছুটা রিচুয়ালের পর আবারও সিয়াকে মুক্ত করা হয় এবং তাকে নিয়ে আসা হয় নিতার বাড়িতে, যেখানে নিতার হাতের ইশারায় তখনও কাঠপুতুলের মতো সিয়া নাচছিল। ওই ভয়ানক কালো শক্তিকে দেখা যায়, যে কিনা ওই রুমের ভেতরে প্রবেশ করেছিল, যাকে এতক্ষণ যাবৎ রিচুয়ালের মাধ্যমে নিতা ডাকছিল। এরই মাঝে সিয়া অজ্ঞান হয়ে যায় এবং তাকে কোলে তুলে নেয় বাগাস। নিতা তখন নাচতে নাচতে সিয়াকে নিয়ে ভেতরে চলে যায়, যা দেখে রিনি দ্রুত গুনাকে নিয়ে একটা বেঞ্চের উপর বসিয়ে দেয় এবং রিচুয়ালের জন্য সে নিজেও ভেতরে চলে যায়। এদিকে সিয়া আবারও নিজেকে ওই স্বপ্নের জগতে খুঁজে পায়, যেখানে একটা বাচ্চা মেয়ে তার সামনে বসেছিল এবং তাকে বারবার ঘুম থেকে জেগে উঠতে বলছিল। স্বপ্নে সিয়া চিৎকার করে ওঠে এবং বাস্তবে তার জ্ঞান ফিরে আসে। সে তখনও পর্যন্ত নিজের হাত পা নাড়াতে পারছিল না। রিনি তার কাছে আসলে সিয়া তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে নিজের সন্তানকে হারাতে চায় না, যার প্রতি উত্তরে রিনি বলে সেও নিজের সন্তানকে হারাতে চায় না। এরই মাঝে নিতা গিয়ে তার হাত থেকে ওই আংটিটি খুলে নেয়
যেটা বাগাস তাকে পরিয়েছিল। এই আংটিটিও আসলে তাদের রিচুয়ালেরই একটি অংশ ছিল। নিতা এবার সিয়ার চুল কেটে ঠিক আগের মতোই খেয়ে ফেলে, আর এরপর সে রিচুয়াল শুরু করে। সে পেটের উপর থেকে হাত বোলাতে বোলাতে যখন তার মুখের কাছে নিয়ে আসে, তখনই তার হাতে কামড় দেয় সিয়া। এর ফলে তার উপর থেকে বশ কেটে যায় এবং সিয়া তখনই সেখান থেকে ছুটে পালাতে আরম্ভ করে। বাগাস তার পিছু করতে থাকে। ওই সময় রিনি বাইরে এসে দেখতে পায় বাইরে গুনা নেই। ফলে সে গুনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে আরম্ভ করে। অন্যদিকে জাকা চলে আসে নিতার কাছে। নিতার হাতের এই কামড়ের দাগটি হাওয়ায় মিলিয়ে যায় তার সামনেই, যা দেখে জাকা অবাক হয়ে যায়। এদিকে গুনাকে খুঁজতে খুঁজতে ওই অদ্ভুত স্থানে পৌঁছে গিয়েছিল রিনি। সেখানে গুনা চুপচাপ বসেছিল। রিনি যাওয়া মাত্রই সে কিছু একটার দিকে ইশারা করতে থাকে, তবে রিনি তো তাকে দ্রুত তার সাথে যেতে বলে। সে বিপদের আশঙ্কা করছিল, যে কারণে সে গুনার কোনো কথা না শুনেই তাকে সেখান থেকে নিয়ে রওনা দেয়। এদিকে ওই স্থানে আমরা দেখতে পাই মাটি খোঁড়া ছিল, অর্থাৎ এই মাটির নিচে কিছু একটা আছে, যে ব্যাপারটা গুনা জেনে গিয়েছে। এদিকে সিয়া পালিয়ে যাচ্ছিল, তবে বাগাস তাকে ধরে ফেলে। সিয়া কোনোভাবেই তার কথা মানতে রাজি ছিল না। বাগাস এখানে তাকে রিকোয়েস্ট করতে আরম্ভ করে। সে তাকে বলে সে তার শেষ আশা গুনাকে বাঁচানোর জন্য। গুনা বাঁচতে পারবে না তার এই স্যাক্রিফাইস বাদে। সে যেন গুনার কথা ভেবে এটা করে। বাগাস তার কাছে গুনার জীবন ভিক্ষা চাইছে। এই কথা শুনে সিয়া একটু দুর্বল হয়ে পড়ে, তবে সে তবুও এই পাপ কাজ করতে রাজি ছিল না। সে বাগাসকে আঘাত করে আবারও সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে গুনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল রিনি। সে তাকে ঘরে নিয়ে গিয়ে বলে সে যেন আর কখনোই রিনির থেকে দূরে না যায়, এতে করে রিনি তাকে হারানোর ভয় পায়। একথা বলে সে গুনাকে ওই ঘরের ভেতরেই বন্দি করে ফেলে এবং দরজা বাইরে থেকে আটকে দেয়। অন্যদিকে জঙ্গলের ভেতর দিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না সিয়া। বাগাসও তখন আশেপাশে ছিল না। এমন সময় সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই কেউ একজন পিছে থেকে এসে তার মুখ চেপে ধরে এবং তাকে চুপ করতে বলে। এরা ছিল জাকা, অর্থাৎ নিতার হেল্পার, যে কারণে রিনি তাকে বিশ্বাস করতে পারে না। সে তারই ছুরি নিয়ে তাকেই ভয় দেখাতে থাকে। তখন জাকা তাকে আশ্বস্ত করে যে তারা দুজন একসাথে এখান থেকে পালিয়ে যাবে। সে বুঝতে পেরেছে এই গ্রাম অভিশপ্ত এবং এই অভিশাপের পেছনে রয়েছে নিতা। সে এখানে সিয়াকে জিজ্ঞাসা করে যে 6 জুন 2066 সালে তার জন্ম হয়েছিল কিনা। সিয়া যখন হ্যাঁ বলে তখন সে সবটা বুঝতে পারে। তার মতে নিতা এখন সিয়ার বডি চায়, আর এ কারণেই সে এই রিচুয়াল করছে। কেননা ওই বিশেষ দিনে জন্মগ্রহণকারী মেয়ের ভেতরেই সে নিজেকে ট্রান্সফার করতে পারবে। মূলত সে একটা শয়তানের পূজারী ছিল, যে কারণে সেই গ্রামে আসার পর থেকে এই গ্রামের উপর যেন ধ্বংস নেমে এসেছিল। একের পর এক ঝড় বন্যার কারণে গ্রামটি একদমই নিঃস্ব হয়ে যায়। সে এইসব কিছু বলছিল, এমন সময় বাগাস সেখানে চলে আসে। জাকা বাধা হয়ে দাঁড়ালে বাগাস তাকে মাঝখান থেকে সরে যেতে বলে। তখন জাকা বলে যে বাগাস সবটা জানে না। সে নিতার কথা মতো নাচছে। নিতা যা কিছু বলেছে তা সত্যি নয়। যা শুনে রিনি জিজ্ঞাসা করে যে সে কি বলতে চাইছে, যার উত্তরে জাকা জানায় যে এই সব কিছুর পেছনে নিতা রয়েছে। তার অনেক আগেই বাগাসের বাবার কথা শোনা উচিত ছিল। নিতা কখনো এই গ্রামের মানুষের ভালো চায়নি, বরং সে তো শয়তানের পূজারী। এমনকি সে এখানে গুনার অসুস্থতার কথাও তোলে এবং তাদেরকে জানায় যে গুনা অসুস্থ হয়েছে নিতার কারণেই। নিতাই প্রথমে গুনাকে অসুস্থ করেছে যাতে করে সে রিনি এবং বাগাসের মাইন্ড ওয়াশ করতে পারে, রিনিকে নিজের দাসীতে পরিণত করতে পারে এবং বাগাসকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারে। সে নিজের জন্য একটা অমর জীবন চায়। সে গ্রামবাসী অথবা তাদেরকে সাহায্য করার জন্য কিছুই করছে না। তখন রিনি বলে ওঠে একমাত্র সেই তো বাঁচাতে পারে গুনাকে। যার উত্তরে জাকা বলে গুনাকে বাঁচাতে হলে এবং নিজেদেরকে রক্ষা করতে হলে তাদের একটাই কাজ করতে হবে, আর সেটা হলো নিতাকে শেষ করতে হবে। যা শোনা মাত্রই বাগাস এখানে জাকার উপর হামলা করে, তবে জাকা খুব সহজেই তাকে আহত করে দেয় এবং রিনিকে বলে এই সব কিছু নিয়ে ভেবে দেখতে। একথা বলে সে সিয়াকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। তখন রিনি বাগাসের কাছে আসে এবং তাকে প্রশ্ন করে যে তারা যা কিছু করছে তা ঠিক করছে তো। তবে বাগাসের মতে সন্দেহ শুধুমাত্র তাদেরকে তাদের লক্ষ্যভ্রষ্ট করবে, এ বাদে আর কিছুই না। অন্যদিকে সিয়াকে নিয়ে জাকা চলে গিয়েছিল একটা বিশেষ স্থানে। সে সেখানে খোদাই করছিল। সিয়া জিজ্ঞাসা করতে থাকে যে তারা এখন পালিয়ে কেন যাচ্ছে না। জাকা বলে তারা এই গ্রাম থেকে বের হতে পারবে না, তারা নিতার সাথে আবদ্ধ হয়ে গিয়েছে। রিনির বলা পদ্ধতি অনুযায়ী গোসল করে এবং বাগাসের দেওয়া আংটি পরে
এই সকল কিছুর মাধ্যমে সিয়ার সোল এবং বডির উপর এখন শুধুমাত্র নিতারই অধিকার। তখন সিয়া বলে এর থেকে বাঁচার উপায় কি? জাকার মতে নিতাকে শেষ করে দিতে হবে, আর রিচুয়ালের সময় সে সব থেকে দুর্বল থাকবে। তবে সিয়া তো কিছুতেই রিচুয়ালের জন্য রাজি ছিল না। জাকা তাকে বলে এছাড়া আর কোনো উপায় নেই, তার হাতেই রয়েছে তাদের সকলের ভবিষ্যৎ। সে একটা বিশেষ হাতিয়ার তার হাতে তুলে দেয় এবং বলে আজ রাতে তার জন্মদিন শুরু হবে, অর্থাৎ বিশেষ ক্ষণ, আর এই সময়টাকে কাজে লাগাতে হবে সিয়াকে। সিয়াও বুঝতে পারে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এদিকে নিতার কাছে পৌঁছে গিয়েছিল বাগাস এবং রিনি, যেখানে বাগাস তার কাছে ক্ষমা চায় জাকাকে না আটকাতে পারার কারণে। তখন নিতা বলে সে জাকাকে দেখে নিবে, তারা যেন গিয়ে শুধুমাত্র সিয়াকে ধরে নিয়ে আসে। আজ রাতেই রিচুয়ালটি কমপ্লিট করা হবে। তখন রিনি তাকে প্রশ্ন করে এই রিচুয়াল করার পর গুনা সুস্থ হয়ে যাবে তো? যা শুনে নিতা এবার রেগে যায় যে রিনি তাকে সন্দেহ করছে। সে বাগাসকে বলে তার স্ত্রীকে বোঝাতে, সেই সাথে সে রিনিকে বলে গুনাকে এখানে নিয়ে আসতে, যাতে করে সে নিজ চোখে সবকিছু দেখতে পারে। এখন সেখান থেকে বেরিয়ে এই প্রশ্নের জন্য বাগাস রিনিকে বকাঝকা দিতে থাকে। রিনির মনে তখনও পর্যন্ত সন্দেহ ছিল, সে বুঝতেই পারছিল না তার কোনটা করা ঠিক হবে। এদিকে নিতা এবার অন্য একটা রিচুয়াল করতে আরম্ভ করে, আর এই রিচুয়ালটি সে জাকার জন্য করছিল। এদিকে জাকা সিয়াকে ওই বিশেষ স্থানে নিয়ে আসছিল। সে তাকে বলতে থাকে যে তাকে এই রিচুয়ালে জেতার জন্য একটা বিশেষ কাজ করতে হবে। তবে এই ভয়ানক বিশেষ কাজটি কি তা বলার আগেই উপর থেকে ওই খাঁচাটি জাকার উপর পড়ে যায় এবং জাকা সেখানেই মারা যায়। এটা ওই রিচুয়ালের মাধ্যমেই করেছিল নিতা। এরই মাঝে বাগাস সেখানে চলে আসে এবং সিয়াকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর সিয়া আবারও নিজেকে ওই রিচুয়ালের রুমে দেখতে পায়, যেখানে তার হাত পা বেঁধে রাখা হয়েছিল। তার রিচুয়াল শুরু করে দেওয়া হয়, যেখানে সিয়া বারবার গুনার কাছে সাহায্য চাইছিল। গুনা এগিয়ে যেতে লাগলে বাগাস তাকে ধরে ফেলে। তখন সিয়া বারবার রিনির কাছে সাহায্য চায়, তাকে বোঝাতে থাকে যে তার মায়ের মন নিশ্চয়ই সত্যিটা উপলব্ধি করতে পারছে। এখন রিচুয়াল চলাকালীন নিতা দেখতে পায় সিয়ার পকেটে রয়েছে ওই বিশেষ ছুরিটি, যেটা বের করে সে হাতে তুলে দেয় রিনির। এখন মেন রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল। হঠাৎই রিনির সবকিছু অস্বাভাবিক লাগতে শুরু করে। প্রথমত এর আগে কখনো রিচুয়াল চলাকালীন কেউ অজ্ঞান হয়নি, সিয়া অজ্ঞান হয়ে পড়েছিল। এর উপর আবার সেখানে কালো ধোঁয়া সে দেখতে পায়। নিতাও ঘুরে চলে যায় সিয়ার সামনে। তখনই সে লক্ষ্য করে বাগাসের কাছে থাকা গুনার চোখ সাদা হয়ে গিয়েছে, তার শরীর নিথর হয়ে পড়েছে। সে এখানে বাগাসকে বোঝানোর চেষ্টা করে যে কোনো কিছুই স্বাভাবিক নয়, নিতা নিশ্চয়ই তাদেরকে ধোঁকা দিচ্ছে। তবে বাগাস কোনো কিছু শুনতেই রাজি ছিল না, যা বুঝতে পেরে রিনি আর দেরি না করে গুনাকে বাঁচানোর জন্য ওই হাতিয়ার দিয়ে আঘাত করে নিতার উপর। সাথে সাথে জ্ঞান ফিরে আসে সিয়ার, সেই সাথে গুনারও। আমরা দেখতে পাই নিতার সব চুল সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ তাকে যে বয়সী আমাদেরকে দেখানো হতো তা মোটেও সে না। এরই মাঝে রিনির উপর হামলা করে বাগাস, সে তার গলা চেপে হত্যা করে ফেলছিল। অন্যদিকে গুনা চলে গিয়েছিল সিয়াকে মুক্ত করতে। মুক্ত হতেই সিয়া সেখানে আসে এবং বাগাসকে মেরে ফেলে। এর ফলে রিনি প্রাণে বেঁচে যায়। তারা তিনজন এবার সেখান থেকে পালাতে আরম্ভ করে। তবে তারা বেরিয়ে যাওয়া মাত্রই এক কালো ধোঁয়াকে দেখা যায়, যা প্রবেশ করে নিতার মধ্যে। আমরা বুঝতে পারি তার ভেতরে ওই শয়তান চলে এসেছে। এদিকে গুনা সিয়া এবং রিনিকে নিয়ে পৌঁছে গিয়েছিল ওই বিশেষ স্থানে, যেখানে ওই মাটির কাছে সে চলে যায়, যেটা এর আগেও সে রিনিকে দেখানোর চেষ্টা করেছিল। সে এই মাটি সরিয়ে কিছু একটা বের করে নিয়ে আসে এবং সিয়াকে দিয়ে বলে খেয়ে ফেলতে, যা শুনে সিয়া অবাক হয় এবং বুঝতে পারে জাকা তাকে এই কাজের কথাই বলছিল। এরই মাঝে সেখানে নিতাও চলে এসেছিল ওই শয়তানকে সাথে নিয়ে। রিনি এগিয়ে যায় তাকে আটকানোর জন্য। এখানে নিতা এবং রিনির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে গুনা বারবার সিয়াকে বলতে থাকে ওই জিনিসটা খাওয়ার জন্য। এটা মূলত একটা হৃদয় ছিল, আর এর মধ্যেই ছিল নিতার সকল শক্তি। এদিকে নিতার সাথে রিনি পেরে উঠছিল না। তবে সিয়া ওই হৃৎপিণ্ড খাওয়া শুরু করা মাত্রই নিতা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। রিনি তখন তার উপর আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে সে নিতার বুকে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে ফেলে দেয়। তখনও সিয়া ওই হৃদয় খাচ্ছিল। রিনি যখন তাদের দিকে এগিয়ে আসে তখনই পিছ থেকে তার উপর হামলা করে নিতা। নিতা তখনও মরেনি, তবে তার এই আঘাতে রিনি মাটিতে লুটিয়ে পড়ে। নিতা এগিয়ে যায় সিয়ার দিকে, তবে ততক্ষণে সিয়া ওই হৃৎপিণ্ড খেয়ে ফেলেছিল, যার ফলে সে নিজেও মাটিতে লুটিয়ে পড়ে। তার ভেতর থেকে ওই কালো ধোঁয়া বেরিয়ে যায়।
অর্থাৎ শেষমেশ সিয়া নিতাকে শেষ করে দিয়েছিল। তবে এদিকে রিনির অবস্থাও ভালো ছিল না। সে এইখানে গুনার সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা দেখে সিয়ারও ভীষণ খারাপ লাগে। রিনি না হলে সে হয়তোবা এই লড়াই জিততে পারত না। তাই সে এগিয়ে আসে গুনার কাছে এবং তাকে নিজের সাথে করে নিয়ে যায়। সে গুনাকে নিজের ছেলের মতো করেই রাখতে শুরু করে। আমরা দেখতে পাই নিতা মারা যাওয়ার পর থেকে গুনা কথা বলতে পারছিল, অর্থাৎ জাকা ঠিকই বলেছিল, নিতাই কালো জাদু করেছিল গুনার উপর। এখন এই ঘটনার বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। গুনাকে নিয়ে হসপিটালে চেক আপের জন্য এসেছিল সিয়া, যেখানে সে গুনাকে পড়া শেখাচ্ছিল। সেখানে থাকা এক দম্পতি একটা ম্যাগাজিনে তার ছবি দেখতে পায় এবং বুঝতে পারে সে একজন নামকরা মডেল, তাই তারা তার কাছে অটোগ্রাফ চায়। এখানে লোকটি সিয়াকে প্রশ্ন করে বসে তার হাজবেন্ডের ব্যাপারে, যার উত্তর সিয়ার কাছে ছিল না। সে চুপ করে থাকে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই গ্রামের দৃশ্য। আমরা ওই লোকটিকে দেখতে পাই যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে নিজের স্ত্রীকে নিয়ে এসেছিল। সে এখানে গর্ত খুঁড়তে শুরু করে এবং বলতে থাকে যে সে গরিব হয়ে মরতে চায় না। নিতা যেন জেগে ওঠে। এ কথা বলতে বলতেই সেখান থেকে বেরিয়ে আসে এক কালো ধোঁয়া। আমরা বুঝতে পারি নিতা হয়তো বা আবারও জেগে উঠতে চলেছে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।